আসসালামু আলাইকুম। ম্যাথ করি প্রতিদিন, জয় করব বাধাহীন। স্বাগত জানাচ্ছি সবাইকে আজকের ক্লাসে। আমরা আজকে বরিশাল বোর্ড 2023 সাল তোমার এমসিকিউ প্রশ্নটা নিয়ে হাজির হয়েছি। আমি বারবার বলছি তোমাদের, যারা এমসিকিউতে ভালো করতে চাচ্ছ বোর্ড পরীক্ষাতে, আমি বলবো শুধু বোর্ড প্রশ্নগুলা, শুধুমাত্র সকল বোর্ড প্রশ্নগুলা ভালোভাবে বেসিক সহকারে শেষ করো। আমি আশা করি, বিশ্বাস করি, ইনশাআল্লাহ তোমাদের এমসিকিউতে তোমার 25-এ 24-25 পাওয়াতে কেউ বিরত করতে পারবে না। ঠিক আছে? তো আমার সাথেই থাকো, ইনশাআল্লাহ সেটা সম্ভব হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে শুরু করছি। দেখো, প্রথম এমসিকিউটা দেখো, ম্যাট্রিক্স থেকে আসছে। তো এবি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, খেয়াল করো আমার। আচ্ছা, ম্যাট্রিক্সে কিন্তু বলছিলাম যে নরমালি মানে অ্যানসারটা করে বের করা লাগবে না, জাস্ট তোমাদের মাত্রাটা জানা থাকতে হবে। যেমন এখানে খেয়াল করি আমি। আচ্ছা, আমার এ ম্যাট্রিক্সের মাত্রাটা কত? 2/2 না? এ ম্যাট্রিক্সের মাত্রাটা হচ্ছে তোমার 2/2। ঠিক আছে? দেখো 2/2। আচ্ছা, এরপরে এটা মাত্রা বলতো 1/2। ঠিক আছে? তো আমরা জানি যে এক দুইটা ম্যাট্রিক্সকে তুমি গুণ করবা। ঠিক আছে? এখানে এই জিনিসটা খেয়াল করবে, এখানে এ বি নাকি বি, এই জিনিসটা অনেকে ভুল করি। বিটা আগে, যেটা আগে সেটা আগে নিতে হবে, পরেরটা পরে। তাহলে বিটা আগে। ঠিক আছে? তাহলে বি এর মাত্রা কত? বি এর মাত্রা হচ্ছে তোমার 1/2, এর মাত্রা হচ্ছে 2/2। তাহলে দেখো, খেয়াল করে ভালো করে তোমার। আচ্ছা, প্রথমটার কলাম সংখ্যা, দ্বিতীয়টার সারি সংখ্যা কিন্তু সেম। কলাম সংখ্যা, সারি সংখ্যাটা সেম। ঠিক আছে? তাহলে আমরা ওইটা বাদ দেই। তাহলে থাকে কত? তাহলে প্রথমটার সারি সংখ্যা 1 থাকে, দ্বিতীয়টা, অর্থাৎ আমি ফার্স্টেরটার কলাম সংখ্যা দ্বিতীয়টার সারি সংখ্যা যদি বাদ দেই, তো অবশিষ্ট দুইটা সংখ্যা থাকে। দেখো, তাহলে এই 1 এবং 2 নিয়ে একটা মাত্রা তৈরি করো, সেটা কি হয়? 1/2 মাত্রা হয়। ঠিক না? তাহলে 1/2 মাত্রা এখানে কোনটা? যেমন এখানে দেখো 2/1, এটা মাত্রা হচ্ছে 2/1। তাহলে এটা আমার অ্যানসার হবে না। এটাও 2/1, এটা অ্যানসার হবে না। এই দুইটা থেকে যে কোনো একটা অ্যানসার হবে। আর এটা হচ্ছে 1/2, এটা 1/2। তাহলে আমি ফার্স্ট একটা গুণ করে দেই। কি নরমালি আমাদের গুণটা করতে হয়, দেখো যে সারির সাথে কলামের গুণটা করতে হয়। যেমন এখানে বিটা দেখো, এ বি, তারপর এটা কত? 0 -1 1 0। দেখো, আমার অনেকগুলো অপশনে কিন্তু আসলে গুণ করতে হবে না, তুমি জাস্ট এই যে মাত্রা দিয়ে কিন্তু অ্যানসারটা পেয়ে যাবে। এখানে দেখো একই মাত্রার কিন্তু দুটো অপশন দিয়ে দিয়েছি, জাস্ট একটা করে দেখো। এই যে সারির সাথে কলামের গুণটা করো, সারির সাথে দেখো, সারির সাথে কলামের গুণটা করো। তাহলে এ কে 0 এর সাথে গুণ করলে 0, বি কে 1 এর সাথে গুণ করলে বি। তাহলে এই দুইটার মধ্যে বি দিয়ে শুরু কোনটা? বি দিয়ে শুরু হচ্ছে এটা, বি মাইনাস এটা মাইনাস বি। তাহলে আমার অ্যানসার হচ্ছে এটা। ঠিক আছে? ওকে, তারপরেরটাতে যাচ্ছি। দেখো, এক্স অক্ষরেখার সমান্তরাল সরলরেখা। দেখো, আসলে যারা ম্যাথ ভালো বুঝে তাদের সরলরেখা মানে জিওমেট্রি পার্টটা অবশ্যই বুঝতেই হবে। ঠিক আছে? তো সেজন্য আমি বলবো, যাদের জিওমেট্রিতে প্রবলেম আছে, তো আমার কিছু ক্লাস আছে, এগুলো দেখে নিবা। ইনশাআল্লাহ আরো কিছু ক্লাস দিব, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখ, এক্স অক্ষরেখার সমান্তরাল সরলরেখা, খেয়াল করো এখানে আমি এক্স অক্ষরেখার সমান্তরাল সরলরেখা, দুঃখিত। আচ্ছা, আমি ফার্স্টে এখানে দেখো, খেয়াল করো যে এক্স অক্ষ, আচ্ছা এটা হচ্ছে ওয়াই অক্ষ নিলাম। ঠিক আছে? তো খেয়াল করো, এক্স অক্ষরেখার সমান্তরাল রেখা, ভালো করে খেয়াল করি। এক্স অক্ষের সমান্তরাল, এই দেখো সমান্তরাল রেখা, সেটা উপরে হতে পারে, নিচে হতে পারে। তাহলে একটা জিনিস মনে রাখবা, যে সমান্তরাল রেখা স্রেফ একটা অক্ষকেই ছেদ করে। আমি বেশি ডিপে যাচ্ছি না,
সমান্তরাল রেখা একটা অক্ষকে ছেদ করে, কারণ সে সমান, যেমন দেখো x অক্ষের সমান্তরাল কাকে ছেদ করছে, y অক্ষকে ছেদ করছে, ঠিক আছে। তাহলে সমান্তরাল রেখার সমীকরণে চলক থাকবে স্রেফ একটা, হয় x নালে y। তাহলে টেকনিকটা এরকম দেখো, x অক্ষের সমান্তরাল কাকে ছেদ করছে, y কে। তাহলে এই সরলরেখার সমীকরণটাতে স্রেফ y থাকবে, y সমান সামথিং, y সমান ধনাত্মক দিকে, সেটা কত একক মনে করো। ফর এক্সাম্পল এটা যদি মনে করো 2 একক হয়, তাহলে এটা কি হবে জানো, y = 2। তাহলে জিনিসটা এভাবেও মনে রাখতে পারো, x অক্ষের সমান্তরালে x থাকে না, যার সমান্তরাল সেটা থাকবে না, x অক্ষের সমান্তরালে x থাকবে না, থাকবে y সমান সামথিং, y সমান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। তাহলে দেখো x সমান, আমার এটার অপশন হবে না, ঠিক আছে। x y দুইটা আছে, এটা সমান্তরাল না, এটা হবে না। x y দুইটা আছে, এটা সমান্তরাল হবে না, ঠিক না। তাহলে এটাই হচ্ছে আমার অপশন। তাহলে আবার বলছি, x অক্ষের সমান্তরালে x থাকবে না, স্রেফ y থাকবে, আর y অক্ষের সমান্তরালে y থাকবে না, স্রেফ x থাকবে, মনে থাকে যেন। আচ্ছা, তারপরটাতে যাচ্ছি, দেখো। আচ্ছা, এটা ত্রিকোণমিতি থেকে আসছে, দেখো tan a, একদম আমরা সবাই পারবো এটা। তাহলে এখানে খেয়াল করো, আমরা এখানে কি দেওয়া আছে, tan a সমান √1/√3, 1/√3 সমান tan 30 ডিগ্রি, ঠিক আছে। তো এই যে তাহলে a সমান, therefore তাহলে a সমান কত, 30, এর মানটা আমরা এই জায়গায় বসাই দিই। তাহলে sin 3a, তাহলে 30 কে 3 দ্বারা গুণ করো, 90, sin 90 এর মান কত, 1। তাহলে এটাই হচ্ছে আমাদের आंसर। দেখি আসো, বৃত্ত থেকে দুইটা এমসিকিউ আসছে। তো ফিগারটা দেখো, খেয়াল করো, একটা বৃত্ত, আমি ফিগারটা আবার একে দেখাচ্ছি তোমাদের জন্য। এই ফিগারটা হচ্ছে মূলত দেখো, এই যে x অক্ষ y অক্ষ দেওয়া আছে, বৃত্তটা y অক্ষকে ছেদ করে, এইটাকে এখানে কেন্দ্র C দিছে, এই যে x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে, একটা হচ্ছে তোমার x অক্ষকে দুইটা বিন্দুতেই ছেদ করছে, এখানে দেখো একটা A বিন্দু, একটা হচ্ছে D বিন্দু, সেটা দিছে। এটা হচ্ছে ব্যাপার। দেখি আসো এখন প্রদত্ত বৃত্তের কেন্দ্রটা, তাহলে কেন্দ্রের ফর্মুলাটা আমরা জানি, ঠিক না। কেন্দ্রের ফর্মুলা হচ্ছে -g - f। আচ্ছা, যাদের বৃত্তের বেসিক একদম নাই তাদের জন্য বলছি, সাধারণত x এর সহগ কত, 4 না -4, অনেকে 4 দেই, সহগ বলতে মাইনাস সহগ আছে, ঠিক আছে, মাইনাস সহগ। তো x এর সহগ সমান তোমাকে ধরতে হবে টুয়াইস g, তাহলে g সমান কত, -2। y এর সহগ কত, -2, y এর সহগ সমান নিতে হবে টুয়াইস f, তাহলে কত এখানে বলো তো, f = -1। তাহলে এইখানে আমরা বসাই, তাহলে g এর ভ্যালু মাইনাস হলে প্লাস, তাহলে 2 এখানে 1, তাহলে আমার কেন্দ্র হচ্ছে 2, 1। তাহলে 2, 1, তার মানে হচ্ছে আমার অ্যানসার হচ্ছে এটা 2, 1। খেয়াল করো। আচ্ছা, AB এর দৈর্ঘ্য কত, AB টা এই যে দেখো, এটাকে আমরা বৃত্তের একটাকে এটা জ্যা বলতে পারবো, কর্ড জ্যা। তো এটাকে আমরা অন্যভাবে করতে পারি যে বৃত্ত দ্বারা x অক্ষের খণ্ডিতাংশ, একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে দেখো 2 * √g² - c। ভালো করে খেয়াল করো, x অক্ষের খণ্ডিতাংশ হলে এটা হবে, যদি y অক্ষ থেকে খণ্ডিত করে তখন হবে সির্ফ এখানে f² হয়ে যাবে। তাহলে ফর্মুলা হচ্ছে এটা, আমরা মানটা বের করি। আচ্ছা, 2, তাহলে g এর ভ্যালু কত বের করে রাখছে, -2। তো এখানে দেখো, তাহলে -2 কে স্কয়ার করলে 4 হয়। c এর ভ্যালু কত, ধ্রুবপদটা দেখো তো, c এর ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে থাকে 1, তাহলে 2 √3 একক। এটাই হচ্ছে আমার आंसर, ঠিক আছে। ওকে, তাহলে তারপরটাতে যাচ্ছি আমরা, অন্তরীকরণ লিমিটেড থেকে একটা এমসিকিউ অবশ্যই পাবা। দেখো, তো সাধারণত এই ভগ্নাংশগুলোকে আমরা বলি মূলদীয় ভগ্নাংশ। ভালো করে খেয়াল করো, দেখো এখানে এই ভগ্নাংশের লবে, দেখো লবে একটা বহুপদী আসছে,
বহুপদী বা এটাকে বীজগাণিতিক রাশিও বলতে পারো। বহুপদী হর একটা আসছে বহুপদী, যদি এরকম হয় তাহলে আমরা বহুপদীর আমরা পড়ে আসছি নিচের ক্লাসে যে এখানে বহুপদীর মুখ্য সহগ, ঠিক আছে, সর্বোচ্চ ঘাত, এই জায়গা সর্বোচ্চ সূচকটা, ঠিক আছে, তো সর্বোচ্চ সূচক কত 2, পাওয়ারটা 2, তাহলে তার যে সহগটা সেটাকে বলা হয় মুখ্য সহগ। তাহলে এই যে বহুপদীর মুখ্য সহগ 2, এইখানে মুখ্য সহগ কত, তাও 2, 2 কে 2 দিয়ে ভাগ করলে হবে কত 1, তাহলে অ্যানসার হবে কিন্তু আমার 1। খেয়াল করো নরমালি কিভাবে করবে সেটা, যদি সিকিউতে ম্যাথটা 2 নাম্বারের জন্য আসে তখন কিভাবে করবা, এখান থেকে x স্কয়ার কমন নিয়ে ফেলবা, এখান থেকে x স্কয়ার কমন নিবা, x স্কয়ার কমন নিয়ে দেন x এর লিমিট বসালেই কিন্তু চলে আসবে, ঠিক আছে। তাহলে বুঝছি তো মূলদীয় ভগ্নাংশের ক্ষেত্রে দুইটা বহুপদী থাকবে, একটা লব একটা হর, লবের যে বহুপদী সেটার মুখ্য সহগকে হরে যে মুখ্য সহগ থাকবে ওইটাকে ওইটা দিয়ে ভাগ করবা, তাহলে কিন্তু অ্যানসারটা পেয়ে যাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমরা পরেরটাতে যাচ্ছি। দেখো বৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা। আমরা স্পর্শকের সমীকরণটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আমাদের ইনস্ট্রুমেন্ট মনে না থাকে, স্পর্শকের সমীকরণ, অবিলম্বের সমীকরণ, এই বিষয়গুলো বৃত্তের ক্ষেত্রে জাস্ট আমরা বিন্দু দ্বারা সিদ্ধ করে দেখব। ম্যাক্সিমাম কিন্তু এভাবে হয়ে যায়, অনেকগুলো দেখা যায় যে একটা বিন্দু দিয়ে একাধিক অপশন সিদ্ধ হয়ে যাচ্ছে, তখন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ফার্স্ট আমি দেখো প্রথম অপশন বিন্দু দিয়ে সিদ্ধ করে দেখি দাও। আচ্ছা বিষয়টা এরকম দেখো, সেটা হচ্ছে তোমার মনে করো একটা বৃত্ত, এখানে এই যে একটা বৃত্ত, একটা বড় থেকে আমি একটা বৃত্ত নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখানে এই যে বৃত্তের উপর একটা বিন্দু, ওই বিন্দুতে একটা স্পর্শকের সমীকরণ বলছে। এখন বিষয়টা হচ্ছে একটা বিন্দু দিয়ে তো নরমালি অনেকগুলো রেখা যাওয়া সম্ভব, যেমন আমি যদি চাই এইদিকে একটা রেখা আসতে পারি, এই যে এদিকে একটা, ঠিক না, এদিকে একটা, এদিকে একটা, দেখছো অনেকগুলো রেখা কিন্তু আঁকা সম্ভব। সেজন্য অনেক সময় দেখা যায় একটা বিন্দু দ্বারা একের অধিক রেখা সিদ্ধ হয়ে যাবে, তখন আমাদের ফর্মুলা দিয়ে যেতে হবে, ঠিক আছে। তো ফর্মুলা দিয়ে বেস্ট আমি সবগুলো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো সেটা হচ্ছে দেখো। আচ্ছা আমরা বৃত্তটা, এটা একটা বিশেষ ধরনের বৃত্ত, যে বৃত্ততে শুধু x স্কয়ার আর y স্কয়ার থাকে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু ধ্রুবক। এই সব বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 আমরা জানি। আর অর্থাৎ জিনিসটা এরকম দেখো, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটা এমন একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে তোমার 0 0, যার কেন্দ্র হচ্ছে তোমার 0 0, ব্যাসার্ধ হচ্ছে r, ঠিক না। এই বৃত্তের একটা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শকের সমীকরণ হচ্ছে, আমি মনে করো বিন্দুটা নিলাম x1 y1, তাহলে কি হবে জানো, x x1 প্লাস y y1 ইকুয়াল টু r স্কয়ার। অনেক ইজি, জাস্ট বিন্দু x এর সাথে গুণ করবে x1, y এর সাথে গুণ করবে y1 ইকুয়াল টু r স্কয়ার, শেষ, ঠিক না। এটা দিয়ে তো হয়ে যাচ্ছে। বাট এখানে আমরা সব সময়তে এই টাইপের বৃত্ত আসবে না, সাধারণ বৃত্ত দিয়ে দিতে পারি, যেখানে x এর পদ থাকবে, y এর পদ থাকবে, যেখানে ধ্রুব পদ থাকবে, তখন তুমি এইভাবে করতে বিন্দু দিয়ে সিদ্ধ করা, ঠিক না। যেমন এটা দেখো, আমরা ফার্স্টে করি, দেখো x x1 এর ভ্যালু কত, y y1 ইকুয়াল টু কত, r স্কয়ার, মানে ওই যেটা আছে সেটা 4। আমি যদি এই ফরম্যাটে লিখি এটা কি হয়, 2 স্কয়ার হয় আর কি, তাহলে 4। তাহলে এখানে আমার কি আসছে বলতো, এখানে কি আসবে, -x আসবে, √3y আসবে, 4 টাকে এই পাশে নিয়ে আসো, -4 = 0। বাট এখানে দেখো x এর আগে সবগুলো পজিটিভ, তাহলে আমার অপশন মূলত হচ্ছে এটা, অথবা এটা থেকে হবে। তাহলে আমি মাইনাস দিয়ে গুণ করি, x -√3y + 4 = 0। তাহলে আমার অপশন হচ্ছে ফার্স্ট একটা, ঠিক না। আমরা ফর্মুলা এটা দিয়ে, বাট আমরা বলছিলাম বিন্দু দিয়ে সিদ্ধ করা। যেমন দেখো x এর মান -1 বসাই,
y এর মান √3 বসাই, তাহলে √3 এর সাথে √3 গুণ করলে 3 প্লাস 4, তাহলে 4 থেকে 4 গেলে 0, তাহলে সিদ্ধ হচ্ছে তো। ঠিক আছে, স্পর্শকের সমীকরণ, অবিলম্বের সমীকরণ ফার্স্টে আমরা সিদ্ধ করে দেখব। ঠিক আছে, 99% কিন্তু এই ফরম্যাটে হয়ে যাবে, না হলে আমাদের কাছে ফর্মুলা আছে। ঠিক আছে, ওকে, তারপরটাতে যাচ্ছে আমরা। দেখো 8 নাম্বারটা। আচ্ছা, এবিসি ত্রিভুজের 3টি বাহু ত্রিকোণমিতি। আমি গত ক্লাসে বললাম যে ঢাকা বোর্ডের যে ক্লাসটাতে ছিল যে ত্রিকোণমিতিতে কিন্তু সবার সমস্যাটা হয়, তো ফর্মুলাটা বেশ করে মনে রাখতে হবে টেকনিক্যালি। দেখো এখানে আমি তোমাদেরকে বলছিলাম, দেখো সেটা আরেকটু তোমাদের জন্য দেখাচ্ছি আমি। দেখো এ বি এই যে সি ত্রিভুজটা খেয়াল করো, তো এ বাহু, এটা হচ্ছে বি বাহু, এটা সি বাহু। ঠিক আছে, তো আমাদের ত্রিভুজের গুণাবলী যে লেসনটা আছে সপ্তম অধ্যায়ে, এখানে কিন্তু দেখো তুমি কতগুলো নির্দিষ্ট রুলস আছে, সেই রুলসটা কি, এবিসি একটা ত্রিভুজ, তো কোণের বিপরীতটা কি, ওই যে কোণের সাথে তার অ্যালফাবেটটা মিলতে হবে। এ কোণের বিপরীতটা এ বাহু, স্মল এ বাহু, বি কোণের বিপরীতটা বি, সি কোণের বিপরীতটা কি হবে, সি হবে। কেমন? আচ্ছা, বিষয়টা খেয়াল করো তাহলে যে বাহুর সাথে কোসাইনের যে ফর্মুলাটা ছিল, যেমন 5, দেখো এখানে সি সমান বলছে 5, সি সমান হচ্ছে কত 5, তারপরে এ সমান হচ্ছে 3, তারপরে বি সমান হচ্ছে কত 4। তাহলে বলছিলাম যে আমার সি দিয়ে শুরু হইছে, সি সি 5 মানে তো সি। খেয়াল করে একটু দেখো ফর্মুলাটা, আমার 3টা বাহু, তাহলে চক্রক্রমিক এ এর পরে বি আসবে, বি এর পরে সি, সি এর পরে আবার এ আসবে। তাহলে মনে রাখবা কিভাবে, দেখো সি বাহু, সি এর পরে আসবে এ, একটু স্পেস রাখবা, এ এর পরে আসবে বি, এরপর এখানে দেখো কোসাইনটা কিভাবে, দেখো এদিকে বি বাহু আসছে না, এখানে হবে তোমার কজ এর সাথে বি গুণ, এখানে হবে কজ এর সাথে যে এ বাহু আসছে না, এখানে এ গুণ হয়ে যাবে। আচ্ছা, আমি ফর एग्जांपल এ বি একটা দেখাই। দেখো এ এর পরে বি আসবে, বি এর পরে সি আসবে, তাহলে এখানে এখানে কি হবে, সি গুণ হবে, এই যে বি বাহুটা এখানে গুণ হয়ে যাবে cos অফ বি। তাহলে দেখো আমাদের সেটার সাথে মিলে কিনা দেখো, তাহলে সি, খেয়াল করো এখানে দেখো সি সমান, তারপরে হচ্ছে 4 মানে বি, 4 মানে বি, তারপরে দেখো এখানে কি হবে 3 মানে হচ্ছে কত, 3 মানে হচ্ছে এ। তো এটা সমস্যা নাই, যেহেতু প্লাস প্লাস হতে আগে পরে কোনো প্রবলেম নাই, সি এর পরে এ আসছে, এ এর পরে বি আসছে। আমি অন্যগুলো দেখো, দেখ যখন এ তার অপোজিটে কিন্তু এ গুণ, এই যে এ গুণ, ঠিক আছে, বি হলে বি গুণ, তাহলে ঠিক আছে আমাদের ফার্স্ট এরটা রাইট, তুলনা করে দেখো ফার্স্ট এরটা কিন্তু রাইট। ওকে, তারপরে আসো cos c/2, সি কোণটা কত ছিল। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, আমার বাহু অনুসারে কিন্তু ত্রিভুজটা পারফেক্ট না। বাহু অনুযায়ী এটা একটা সমকোণী ত্রিভুজ, আমি জাস্ট ইন জেনারেল একটা ত্রিভুজ নিয়ে তোমাদেরকে দেখাইছি। যেমন এখানে দেখো সবচেয়ে বৃহত্তম বাহু সি, তাহলে এখানে দেখো 3a² + 4a² কত হচ্ছে 5a², তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক না? তো এখানে তাহলে 5টা অতিভুজ, ঠিক আছে, তাহলে অতিভুজ, আমার ত্রিভুজটা পারফেক্ট হয়নি, তো অতিভুজ, এটা অতিভুজ, ঠিক আছে। অতিভুজের বিপরীতটা হচ্ছে সমকোণ, সমকোণী ত্রিভুজের যে বৈশিষ্ট্যটা, অতিভুজের বিপরীতটা সমকোণ, তার মানে সিটা 90, তাহলে সি যদি আমার 90 হয়, তাহলে 90/2 45, cos 45 এর মান 1/√2, তাহলে ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, ঠিক আছে। এখন দেখি এটা আসলে, আচ্ছা ভালো করে খেয়াল করো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, একটু খেয়াল করো। আচ্ছা, সিটা যদি সমকোণ হয়, একটা সমকোণী ত্রিভুজে, সরি
এই যে সমকোণী ত্রিভুজে সিটা যদি সমকোণ হয়, আমি ধরলাম হচ্ছে তোমার এটা A এটা B, ঠিক আছে? একটা সমকোণ হলে বাকি দুটো অবভিয়াসলি ষটকোণ হয়, এই দুটো ষটকোণ। তাহলে দেখো সিটা সমকোণ, তাহলে একটা ষটকোণ, ষটকোণ থেকে সমকোণ মাইনাস করলে কি মাইনাস থাকে কিন্তু, তাহলে ঋণাত্মক। আমরা জানি tan এর সাথে যেমন ঋণাত্মক থাকে, তাহলে এই টোটালটার মান কি হবে? ঋণাত্মক হবে। ভালো করে খেয়াল করো, tan অফ একটা কোণ যেটা ঋণাত্মক কোণ, তাহলে ঋণাত্মক কোণ, ঋণাত্মক ষটকোণ হবে নরমালি, ঋণাত্মক ষটকোণ tan এর সাথে ঋণাত্মক ষটকোণ হলে সেটা পজিশন কিন্তু জানো ফোর্থ কোয়াড্র্যান্টে এখানে, তার মানে tan এর মান নেগেটিভ। আচ্ছা, এটা একটা ষটকোণ, cot এর সাথে ষটকোণ, তাহলে এখানে তুমি cot এর মান পাবে এখানে ধনাত্মক। এখানে ষটকোণ, এখানে ঋণাত্মক, এখানে ধনাত্মক, তাহলে ঋণাত্মক একটা মানের সাথে ধনাত্মক একটা মান কি কখনো সত্য হবে না? কখনোই সত্য হবে না। তার মানে বোঝাই যাচ্ছে সেটা হচ্ছে আমার এটা হবে না, তার আমার অ্যানসার হচ্ছে 1 এবং 2, ঠিক আছে? অর্থাৎ এটা কখনোই সম্ভব না, আমার অ্যানসার হচ্ছে 1 এবং 2। আশা করি বুঝছি। পরেরটাতে যাচ্ছে আমি, দেখো যুগজীকরণ। আচ্ছা, তো এটা সাধারণত দেখো প্রতিস্থাপন পদ্ধতিতে করতে হবে। তো আমি এখানে দেখো z, তাহলে z ইকুয়াল টু আমি ln of x - 1, তাহলে এই ফাংশনটাকে, এই লবের ফাংশনটাকে একটা চলকের মাধ্যমে প্রতিস্থাপন করলাম, তাহলে dz সমান কি হবে? ln x 1/x, তো এটাকে আবার অন্তরীকরণ করলে তো 1 হয়, x এর সাপেক্ষে তাহলে dx দিতে হবে। তাহলে দেখো এখানে উপরে একটা কি থাকে, মনে 1 থাকে, তাহলে 1 ডিভাইডেড বাই x - 1 ইনটু dx, এই টোটালটার মান তো আমরা পেয়ে গেছি। এখানে সাথে সাথে দেখো বিষয়টা আমাদের লিমিটটাও চেঞ্জ করে ফেলতে হবে, লিমিটটাও চেঞ্জ করে ফেলতে হবে। আগে ছিল x এর লিমিট, এখন হবে z এর লিমিট। তাহলে x এর লিমিট কত কত ছিল দেখো, 2 থেকে 3, 2 থেকে 3, তাহলে x এর সাথে z এর সম্পর্ক হচ্ছে এটা। x এর মান যখন 2 হবে এখানে, তাহলে 2 থেকে 1 গেলে 1, ln 1 এর মান তখন হচ্ছে 0। x এর মান যখন 3 থেকে 1 গেলে 2, তখন হবে কত? ln 2। তাহলে আমার দেখো তো লিমিটটা দাঁড়াচ্ছে 0 টু ln 2, 0 থেকে ln 2, এটাকে আমি ধরে নিয়েছিলাম z, টোটালটা ধরে z, ওকে? তারপর বাকি পোরশনটা সমান, টোটালটা সমান পাইছি dz। তাহলে দেখো এখানে পাওয়ার 1 থাকে, x টু দি পাওয়ার n এর যোগটা কি হয়? n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, তার মানে হচ্ছে z স্কয়ার ডিভাইডেড বাই 2। আমার লিমিট হচ্ছে 0 থেকে ln 2। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, আমি হাফটা বাইরে নিয়ে যাই, তাহলে ln 2 হোল স্কয়ার, 0 বসালে 0, তাহলে হাফ ln 2 হোল স্কয়ার। এটাই হচ্ছে তোমার, ওকে? ক্লিয়ার? আমরা তারপরেরটাতে যাচ্ছি, দেখো আচ্ছা, বৃত্ত থেকে আবার একটা কোশ্চেন আসছে, দেখো একটা বিন্দু থেকে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে? এটা তুমি যেমন টেস্ট সালে যতগুলো বোর্ডের প্রশ্ন দেখবা, প্রায় কয়েকটা ছাড়া সবগুলো বোর্ডে কিন্তু এই প্রশ্নটা আসছে। বিষয়টা দেখো, তাহলে বিষয়টা হচ্ছে এরকম, এই একটা বৃত্ত, কেমন বাইরের একটা বিন্দু, খেয়াল করো, তাহলে বাইরের একটা বিন্দু, এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে খেয়াল করো, তাহলে একটা নির্দিষ্ট বিন্দু থেকে একটা বৃত্ত অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যটা, তো নরমালি রেখা তো অসীম হয়, এটা দৈর্ঘ্য বোঝাচ্ছে আসলে তুমি যে বিন্দু থেকে করবা সেটা আমি পি ধরলাম, স্পর্শ বিন্দু টি ধরলাম, তাহলে পি থেকে টি এর দৈর্ঘ্যটা হচ্ছে এখানে স্পর্শ, পি থেকে টি, ঠিক আছে? তাহলে কিভাবে সেটা করবা, আমরা তো এখানে সূত্র প্রমাণে যাচ্ছি না, কিভাবে সেটা করতে হয়, যে দেখো একটা জিনিস মনে রাখবো, অনেক সময় এই যে বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার y এর সাথে অনেক সময় সহগ থাকে, মানে 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার,
অনেক সময় থাকবে 3x² + 3y² থাকবে এরকম, অনেক সময় থাকতে পারে x² / 2 + y² / 2। তাহলে সহগ থাকলে সহগটাকে অ্যাভয়েড করতে হবে, ডিভাইড করে অথবা ইনটু করে, ঠিক আছে। অ্যাভয়েড করার পর তারপরে যেটা করতে হবে, এই যে বিন্দু দ্বারা এই রাশিটাকে সিদ্ধ করতে হবে, বিন্দু দ্বারা এই রাশিটাকে সিদ্ধ করতে হবে। তাহলে করি, দেখো x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1, 8 * 0 6 * 1 + 21। সিদ্ধ করার পরে যে মানটা পাবে সেটা কি করবা, স্কয়ার রুট করে দিবা, কাজ শেষ। তাহলে 0 1, তাহলে আমি কি পাচ্ছি এখানে, দেখো এখানে 1 পাচ্ছি, এখানে 6, এখানে কত 21, ঠিক আছে। তাহলে 22 থেকে 6 মাইনাস করো, তাহলে 16, তাহলে কত 4 একক। তার মানে আমার অ্যানসার হচ্ছে এটা। ওকে, ক্লিয়ার? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। তো এক জায়গায় মিস্টেক হয়, সিলি সেটা কি বলছি, যে সহগ থাকলে, যেমন এভাবে থাকতো যে 2x² 2y², তাহলে আমি ফার্স্টে আগে 2 দিয়ে ভাগ করে দিতাম, ঠিক আছে। ওকে, দেখো চিত্রে ছায়াঘেরা অংশের ক্ষেত্রফল যুগজীকরণ, ঠিক আছে। অনেক ইজি কিন্তু, দেখো আমরা যুগজীকরণটা একটু কম করা হয় আমাদের, এটা একটু সমস্যা, বাট অনেক ইজি টপিক এটা, খেয়াল করো। তো সিম্পল কথা বললে, এই যে মনে করো একটা বক্ররেখা, একটা y একটা ফাংশন বক্ররেখা, তো দুইটা সরল রেখা, মনে করো এটা x = a, এটা x = b। তাহলে এই যে এরিয়াটা বের করবা, এটা ফর্মুলা হচ্ছে, দেখো a থেকে b f of x dx, মানে a থেকে b আমরা f of x সমান তো y লিখতে পারি না, এটা আর কিছু না। দেখো এখানে মূলত একটু ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু তোমাদের একটু কনফিউজড করার জন্য চিত্রটা দিয়েছে। দেখো এখানে মূলত হচ্ছে এই যে বক্ররেখার কোনো কাজ নাই, আমার বক্ররেখাতে কোনো কাজ নাই, এই যে ছায়াঘের অংশ মানে এই পোরশনটা বোঝাচ্ছে শুধু, এইটা, ঠিক আছে। তার মানে এটা তো সরল রেখা, সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র, খেয়াল করো, ঠিক আছে। আচ্ছা, তাহলে ফার্স্টে দেখো লিমিট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তাহলে এটা খেয়াল করো y = √x, এটা একটা বক্ররেখা ফাংশন, এটা একটা সরলরেখা ফাংশন। তাহলে ফার্স্টে দুইটাকে আমাকে সমাধান করতে হবে, দুইটাকে সমাধান করলে, কারণ দেখো একটা রেখাকে যখন একটা বক্ররেখা ছেদ করে, তো দুইটা বিন্দুতে ছেদ যদি করা হয়, তুমি যখন এই রেখা এবং এই রেখাকে সমাধান করো, দুইটা বিন্দু পাবা, x এর দুইটা মান পাবা, y এরও দুইটা মান পাবা। এখানে সে সেটাই করছে, দেখ একটা মূল বিন্দুতে সেট করছে, একটা এই জায়গায় সেট করছে। তাহলে এই দুইটাকে সমাধান করে ফার্স্ট আমাকে কি বের করতে হবে জানো, ফার্স্ট আমাকে লিমিটটা বের করে a থেকে b এর মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো y = x, খেয়াল করো y = x, তো y সমান √x, তাহলে y এর মান √x বসাও, বর্গ করো, x² = x, এই যে x² এখানে x পাবা, x² - x, x কমন নাও, x - 1, তো একটা 0 পাচ্ছ, একটা 1 পাচ্ছ, তার মানে লিমিটটা পেয়ে গেছি আমি 0 থেকে 1, এই যে এটা 0 থেকে 1, এখানে x এর মান 0। দেখো y অক্ষের সমীকরণ x = 0, লিমিটটা পেয়ে গেছি। তারপর হচ্ছে এখানে দেখো আবদ্ধ ক্ষেত্র, সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্র, তো সরল রেখার ফাংশনটা y = x না, তো আমার ফর্মুলা কি ছিল, y dx ছিল না, এই যে দেখো, তো এখানে y মানে হচ্ছে x, ঠিক না, y মানে হচ্ছে কত, y মানে হচ্ছে x, তো x পাওয়ার 1 থাকে, x টু দি পাওয়ার n এর যোগ n + 1 মানে 2/2, লিমিট হচ্ছে কত 0 থেকে 1, তো হাফটা বাইরে নিয়ে যায়, ফার্স্টে 1 বসালে 1, 0 বসালে 0, তাহলে অ্যানসার হচ্ছে হাফ বর্গ একক। বুঝছি আমরা, তাহলে আমার অ্যানসার হচ্ছে এটা, ঠিক আছে। ওকে, তাহলে তারপরটাতে যাচ্ছি। দেখো অন্তরীকরণ থেকে একটা প্রশ্ন আসছে, তো অন্তরীকরণ যুগজীকরণ, আমরা একটু যদি সিরিয়াস হই, যে এই দুইটা চ্যাপ্টার নিয়ে যাদের একটু ভীতি কাজ করে, যে অনেক ভয় লাগে পড়তে, কোনো ব্যাপার না, জাস্ট একটু পড়তে হবে রেগুলার, একটু পড়ো, ঠিক আছে।
তো অনেক ইজি জিনিস, কিছু ফর্মুলা মনে রাখতে পারলে কিন্তু সহজ। ঠিক আছে, তাহলে ফার্স্টে দেখো আমরা আমার প্রশ্নটা y tan inverse of 2 into 2x divided by 1 minus twice x whole square। তাহলে এটা একটা ফর্মুলা আসছে দেখো, tan inverse of twice x divided by 1 minus x square। আমরা একটা 2 tan inverse x এর ফর্মুলা জানি, tan inverse of twice x divided by 1 minus x square, 2 tan inverse of x, x মানে twice x। তো এটাকে তুমি অন্তরীকরণ করো, তাহলে কি হবে অন্তরীকরণ করলে 2 ইনটু, আমরা জানি tan inverse x এর অন্তরজ হচ্ছে 1 by 1 plus x square। বাট একটা জিনিস খেয়াল করো, এটা কি x, এটা কি x না, এটা x না, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে twice x কে অন্তরীকরণ করলে কি হয়, x এর অন্তরজ 1, তাহলে থাকবে কত 2। ঠিক আছে, তাহলে এই 2 এর সাথে এই 2 গুণ করলে হবে 4, 1 plus 4x square, 4 divided by 1 plus 4x square। তো আমার অপশন, আমার आंसर হবে এটাই হচ্ছে আমার आंसर। আচ্ছা, তারপরে দেখো ম্যাট্রিক্স থেকে একটা প্রশ্ন আসছে, তো ক্রম বা মাত্রা সম্পর্কিত, ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে প্রায় সময় প্রশ্ন হয়। আচ্ছা, এ বি এর মাত্রা তোমাদেরকে বললামই, এটা আগে আছে, পজিশন আগে সেটা একটা দিন, কে আগে আছে সেটা দেখতে হবে। তাহলে এ এর মাত্রা কত, এর মাত্রা হচ্ছে 5/3, বি এর মাত্রা কত 3/4। তো বলছিলাম কি না, তোমাদেরকে কি বলছিলাম যে প্রথমটার কলাম সংখ্যা পরেরটা রো সংখ্যা বাদ দিবা, তাহলে থাকে কত 5 এবং 4, তাহলে আমার आंसर হবে 5/4। ঠিক আছে, আমার आंसर হবে কিন্তু এটা 5/4 এটা। আচ্ছা, এ একটি 3/3 ক্রমের ম্যাট্রিক্স এবং এ এর মান দেওয়া আছে 1 হলে 3a। আচ্ছা, এটা কমন প্রশ্ন, ইদানিং এই টাইপের প্রশ্নটা অনেক আসছে। তো একটা এমন একটা ম্যাট্রিক্স দেওয়া নাই যেটার মাত্রা হচ্ছে 3/3, এটা আমার জানা দরকার আছে। তাহলে ওই ম্যাট্রিক্সের মান বলছে 1, ওই ম্যাট্রিক্সের মান হচ্ছে 1, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে 3 গুণ করা, দেখো 3 গুণ করলে মান কত। একটা ম্যাট্রিক্স আমি তাকে 3 দিয়ে গুণ করলাম, মনে করো একটা ম্যাট্রিক্সের মান 2, তাকে 3 দিয়ে গুণ করলে তোমার 3 দুগুণে 6, নট দ্যাট, এটা না। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার একটা থিওরাম, একটা উপপাদ্য আছে, তুমি সেটা কিভাবে দেখো মনে রাখো, আমি টেকনিকটা শেখাচ্ছি তোমাদের। ফার্স্ট আমাকে কি বের করতে বলছে দেখো, 3a, তো এখানে কি হবে 1 বাই হয়ে যাবে 1/3a। তাহলে এটাতে নরমালি নির্ণায়কের সাইন, নির্ণায়ক ডিটারমিন্যান্ট, তো 1 এর উপর তো নির্ণায়কের সাইনটা হয় না। ঠিক আছে, তাহলে দেখো জিনিসটা কিভাবে মনে রাখবা, এটা 3a বলছে না, 3 গুণ না, 3 গুণ হতে পারে, দ্বিগুণ হতে পারে, তারপর এখানে 4 থাকতে পারে, 5 যাই থাকুক, তাহলে 3 গুণ কার 3, 3 গুণ। তাহলে তুমি কি করবে, এটাকে আলাদা করে ফেলবা, এটাকে আলাদা করে ফেলবা, এটাকে আলাদা করে ফেললাম, কয় গুণ 3 গুণ, 3টাকে পাশে বসাবা, মনে করো দ্বিগুণ থাকলে একে আলাদা করতাম, পাশে 2 লিখতাম, 4 গুণ হলে তাহলে পাশে 4 লিখতাম। তো শুধু 3 লিখলে হবে না, আরেকটা বিষয় আছে, ওই যে এ ম্যাট্রিক্সের সারি কলামের সংখ্যা কত দেখো, যেহেতু নির্ণায়ক থাকে তাহলে সব সময় কিন্তু সারি কলাম সেম হয়, বর্গ ম্যাট্রিক্স হয়, ওই যে সারির সংখ্যাটা পাওয়ারে চলে আসবে, এখানে সারির সংখ্যাটা পাওয়ারে চলে আসবে। তাহলে এখানে আমি কত পাচ্ছি 1/27, আর এর মান কত, এর মান হচ্ছে 1, তাহলে 1/27, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। এই দেখো বুঝছো কিনা, ঠিক আছে 3a আছে, যদি 4a হইতো 4a জাস্ট এরকম, তাহলে কি করতাম আমি, এটাকে আলাদা করতাম, তো পাশে 4 দিতাম, তাহলে তোমার সারি সংখ্যা 3, তাহলে পাওয়ার 3 আসতো,
তাহলে এটার সাথে a এর মান দিয়ে গুণ করতাম, অ্যানসার শেষ। ক্লিয়ার? ওকে, তারপরে যাচ্ছে আমি দেখো সরল রেখা। তো অনেক সহজ প্রশ্ন দেখো, রেখা লম্ব রেখা। আমরা জানি একটি রেখা, সরল রেখা লম্ব রেখার ক্ষেত্রে কি সহগ চেঞ্জ করতে হয়, সহগ সহগ ইন্টারচেঞ্জ করে। দেখো 2টা x y এর সাথে আসবে, দেখো 2টা y এর সাথে আসবে, 2টা y এর সাথে আসবে, তারপরে y এর সহগটা x এর সাথে আসবে, y এর সহগ 1। এখানে সহগ বলতে মাইনাস সহগ বলছিলাম, এখানে সেই সহগ না, সাংখ্যিক সহগ, শুধু সংখ্যাটা আসবে, শুধু বাস্তব সংখ্যাটা আসবে, কোনো সাইন আসবে না। সাংখ্যিক সহগটা কি করবা, ইন্টারচেঞ্জ করবা। দেখো তো 2টা y এর সাথে আসবে, তারপর এইখানেকার 1টা x এর সাথে আসবে, তারপর y এর সাইনটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস থাকে প্লাস। এই জিনিসটা মনে করো 3x 4y কিভাবে করবা, 4টা x এর সাথে আসবে, 3টা y এর সাথে যাবে, মাইনাস থাকলে প্লাস, মাইনাস y এর সাইনটা চেঞ্জ করবা, y এর সাইনটা মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। ঠিক আছে? তাহলে ঠিকই তো আছে, ঠিকই তো আছে। আমার ধ্রুবকটা দেখার দরকার নাই, ধ্রুবক যে কোনো সংখ্যা হতে পারে, আমি শুধু দেখবো সেটা যে সহগ দুইটা ইন্টারচেঞ্জ হয়েছে কিনা, সাংখ্যিক সহগটা, তারপর y এর সাইনটা চেঞ্জ হয়েছে কিনা, এই দুইটা জিনিস দেখবো, তাহলে সেটা লম্ব রেখা। তাহলে ফার্স্ট এটা ঠিক আছে। সমান্তরাল রেখা, সমান্তরাল রেখাতে xy মেইন রেখাতে xy যা থাকবে সমান্তরাল সেম থাকতে হবে। যেমন এখানে দেখো 2x y, 2x y, তাহলে দেখো 2x y আমি ইচ্ছে মতো একটা ধ্রুবক দিলাম, এটা সমান্তরাল। কিন্তু তুমি এভাবে হইতে পারে অন্তত পক্ষে যে এটাকে আমি 2 দিয়ে গুণ করলে কত, 4x 2y। দেখো দেখতে ভিন্ন মনে হচ্ছে কিন্তু সেম, তুমি দেখো না 2 দিয়ে ভাগ করলে আবার সেম না। ঠিক আছে? আলটিমেট হচ্ছে এখানে আরো কিছু ব্যাপার আছে, রেশিও সমান আর কি, সহগের রেশিও দিয়ে যাচ্ছিলাম। তাহলে দেখো সেম না, কিন্তু x এখানে 2x, এখানে x এখানে 2y, তাহলে সমান্তরাল না। তাহলে আমার অ্যানসার হচ্ছে 1 এবং 3, আমার অ্যানসার হবে 1 এবং 3। বাট আমি এটা একটু বলি, দেখো খেয়াল করো, অক্ষদ্বয়ের মধ্যবর্তী কণ্ডিতাংশের পরিমাণ, অক্ষদ্বয়ের মধ্যবর্তী কণ্ডিতাংশের পরিমাণ একটি সরল রেখা অক্ষ দুইটাকে ছেদ করলো, তাহলে মধ্যবর্তী অংশ বলতে এখানে বোঝাচ্ছে আসলে দেখো এই অংশটা, এই অক্ষদ্বয়ের মধ্যবর্তী কণ্ডিতাংশের পরিমাণটা, এটা কিভাবে জানো, যে রেখাটাকে তুমি এইভাবে ফর্ম করবা, x a y b সমান 1, তাহলে অক্ষদ্বয়ের মধ্যবর্তী কণ্ডিতাংশ হচ্ছে √a² + b²। দেখো মনে রাখো, তাহলে আমি সেটা করে দেখাচ্ছি তোমাদের, দেখো টেনশন করার দরকার নেই। দেখো তাহলে 2x - y + 1, 2x - -1, তো -1 দিয়ে ভাগ করো, তো আবার 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে এখানে কত হবে, -½ দেখো তাহলে এখানে কিন্তু আমরা a এর মানটা পেয়ে গেছি। দেখো a এর মান ½ b এর মান হচ্ছে 1, তাহলে কি বলছিলাম, √a² + b², তাহলে ½ কে স্কয়ার করো 1/4, 1 কে স্কয়ার করলে 1, তার মানে কত 5/4, বর্গমূল করলে √5/2। ওই দেখো আসছে কিনা দেখো, ঠিক আছে? ওকে, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে সামনের দিকে যাচ্ছি। দেখো a ইনভার্স, আমি কতদিন ওই ঢাকা বোর্ডেরটা সলভ করেছিলাম, তো তোমরা হয়তো অনেকে দেখেছো, ওখানেও দেখো ইনভার্সটা আসছিল। ইনভার্স একটা 2/2 মাত্রার ম্যাট্রিক্স, তার ইনভার্স ম্যাট্রিক্স কমন একটা এমসিকিউ পরীক্ষা আসে। তাহলে কিভাবে সেটা আমরা করব, দেখো এখানে খেয়াল করো, ইনভার্স দিছে একটা জিনিসের সেম কথা আসলে। দেখো ইনভার্স কে তুমি যখন আবার ইনভার্স করবা তখনই তো পেয়ে যাবে, ইনভার্স কে আবার ইনভার্স করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো সেটাই
তো ইনভার্স কে তাহলে আবার ইনভার্স করি তাহলে পাবো, তাহলে এইটাকে ইনভার্স করি, তাহলে 1 ডিভাইডেড বাই মানটা ম্যাট্রিক্সের মান মানে নির্ণায়ক কত 3 2, এটার সাথে এটা গুণ করো মাইনাস এটার সাথে, তাহলে 3 2 মানে 1। তারপরে কি মুখ্য সহগটা তোমার চেঞ্জ করবা, পজিশন চেঞ্জ করো, 3 টা 1 এ যাবে, 1 টা 3 তে আসবে। তারপরে কি করবা, গৌণ সহগটা অপ্রধান সহগ ভুক্তির আগে মাইনাস দিয়ে গুণ করো, -1 -2, তাহলে 3 2 কোথায় দেখো 3 2 1 1, তাহলে আমরা অপশন হচ্ছে এটা। ওকে ক্লিয়ার? তারপরেরটাতে যাচ্ছি, দেখো আবার ত্রিকোণমিতিতে আসছি। দেখো আমি এখানে ত্রিভুজ থাকলাম আর কিছু না, দেখো এই যে এটা এ বি এটা সি, তার মানে এ কোণের বিপরীতটা হচ্ছে এ বাহু, বি কোণের বিপরীতটা বি বাহু, সি কোণের বিপরীতটা সি বাহু। ঠিক আছে? আচ্ছা কোন সম্পর্কটা সঠিক? যেহেতু তুমি তোমার কাছে সাইন চলে আসছে, তাহলে তোমার মাথায় কি আসবে জানো? তোমার মাথায় আসবে ত্রিভুজের সাইন ফর্মুলা। ত্রিভুজের সাইন ফর্মুলাটা হচ্ছে দেখো a ডিভাইডেড বাই sin a ইকুয়াল টু b ডিভাইডেড বাই sin b ইকুয়াল টু c ডিভাইডেড বাই sin c ইকুয়াল টু 1। ঠিক আছে? আমরা যখন বড় হাতের এগুলো লিখবো, এই যে বড় হাতের গুলো কোণ বোঝাচ্ছে, ছোট হাতে যে অ্যালফাবেটটা আসছে তখন বোঝাবে বাহু বোঝাবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমার দেখো a এবং c এর সাথে আসছে, দেখো a c, তাহলে আমি a c নিয়ে দেখি না, খেয়াল করো, তাহলে a ডিভাইডেড বাই sin a, c ডিভাইডেড বাই sin c, তাহলে মানগুলো বসাও। a এর মান 6, c এর মান কত? c এর মান 3। আচ্ছা আমি যদি 3 দিয়ে ভাগ করলে এখানে 2 পাবো, এখানে 1 পাবা। এরপর আর গুণন করো, আর গুণন করলে কি হবে? sin a সমান 2 sin c, তার মানে আমার অ্যানসার হচ্ছে এটা, ফার্স্ট একটা। এই ক্লিয়ার? আচ্ছা তারপরটা দেখো cos b, খেয়াল করো, তো cos b হচ্ছে ত্রিভুজের কোসাইন ফর্মুলা। তোমার কাছে দেখো আমার ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য আমার জানা আছে, a b c, ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য আমার কাছে জানা আছে, তাহলে কোনো প্রবলেম নাই, তুমি যে কোনো কোণের মান বের করা সম্ভব, a কোণ b কোণ c কোণ বাহুর সাহায্যে। তাহলে বাহু দেওয়া আছে, বাহুর সাহায্যে কোণ বের করার জন্য তোমাকে ফর্মুলা নিতে হবে কি জানো? সাধারণত কোসাইন ফর্মুলা, cos a cos b cos c, যে কোনোটা। আমাকে cos b বলছে না, তাহলে আমি ফর্মুলাটা লিখছি ফার্স্টে, দেখো cos b। আচ্ছা cos b এর জন্য টেকনিকটা দেখো, আমি তোমাদের যে টেকনিকে পড়াই আমি সেটা হচ্ছে, যখন তুমি cos b বের করবা তখন কি হবে? -b² হবে। তুমি যখন cos a দিবা -a², যখন তুমি cos c লিখবা -c²। আচ্ছা b টা বাদ যাচ্ছে, আর থাকে কি? ac, তাহলে কি হবে? a² + c², নিচে হবে 2 * ac। এই হচ্ছে ফর্মুলা। এখন আমি মানটা বসাই, দেখো a এর মান 6, a² বলে 36, তারপরে c এর মান হচ্ছে কত? 3 9, তারপরে b হচ্ছে 4, তাহলে কত? 16 ডিভাইডেড বাই, তো a * c 18, তাহলে 36, এই হিসাব করো। তো এখানে তুমি 36, তাহলে সিম্পল হিসাব, তোমার আর হিসাব করার দরকারই তো নেই। তোমার 36 দেখো, 36 ভালো করে খেয়াল করো, 36 হরের মধ্যে একটা আছে, নরমালি হিসাব করতে পারো। ঠিক আছে? তাহলে 36 9, তাহলে 46, তাহলে 46 থেকে তোমার দেখো 46 থেকে তোমার 16 মাইনাস করো, 36 4 45 থেকে 16 মাইনাস করলে তোমার কি হয় জানো? 16 মাইনাস করলে হবে 29/36। এইটা হচ্ছে আমার অপশন। ঠিক আছে? আচ্ছা ওকে, তারপর এটাতে যাচ্ছি, দেখো আবার যুগজীকরণ আসছে, দেখো কমন জিনিস এগুলো, জাস্ট ফর্মুলা দেখো, জাস্ট ফর্মুলা পারলেই কিন্তু তুমি যুগজীকরণে এমসিকিউ গুলো পারবা।
তাহলে f of x মানে sin x। আমরা জানি sin এর এটা একটু ভুল হয় সবার, দেখো যে অন্তরীকরণ যুগজীকরণ। অন্তরজের ক্ষেত্রে অন্তরজ মানে ফলটা, অন্তরীকরণের রেজাল্টটা। দেখো অন্তরজে কিন্তু cos এর ক্ষেত্রে মাইনাস হয়, আর যুগজীকরণে sin এর ক্ষেত্রে কি হয়, মাইনাস হয়। তাহলে sin এর যুগজীকরণ করলে যুগজটা কি হবে, মাইনাস cos 2x। সহগ থাকলে, এই যে সহগ 2 সহগ থাকলে সেটা দিয়ে ভাগ করতে হয়। তার মানে আমার ফার্স্ট একটা ঠিক আছে, এই দেখো ঠিক আছে। 1 plus f of x, তার মানে 1 plus sin 2x। দেখো এটা দেখলে তুমি পারবা, বাট আমি ফার্স্ট টাইম জিনিসটা বুঝাচ্ছি কিভাবে করতে হয়। বাট রুটের ভিতরে 1 plus sin 2x থাকলে এটা মনে রাখবা, কি আসবে যেন sin x plus cos x। এটাকে ক্যালকুলেশন করলে কি আসবে, sin x plus cos x। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমরা জিনিসটা করি। তো আমি এখানে লিখতে পারি, দেখো 1 সমান লিখতে পারি sin square x plus cos square x। আর sin 2 এর ফর্মুলা 2 sin a cos a, 2 sin a cos a, এই যে রুট আসছে দেখছো, তাহলে a square plus 2ac plus b square, তাহলে কি হয় sin x plus cos x whole square with root থাকে, তাহলে square root cancel sin x plus cos x। তাহলে এটা একদম মুখস্থই করে ফেলো যে রুটের ভিতরে 1 plus sin 2x থাকলে 1 plus sin 2x থাকলে কি হবে, sin x plus cos x। যদি sin x থাকে তাও কিন্তু পারা যায়, দেখো 1 plus sin x, তুমি লিখবা 1 plus sin 1 plus sin x কে তো আমি sin 2x করতে পারি, তখন কি হবে sin x/2 plus cos x/2। ওকে, তাহলে আমরা বেশি দূরে যাচ্ছি না, এটাকে তুমি যুগজীকরণ করো। তাহলে sin এর হয় কত, sin এর হয় মাইনাস cos আর cos এর হয় sin প্লাস c, তাহলে এটা রাইট, এটা কিন্তু ঠিক আছে। ওকে, আচ্ছা দেখি এখন এটাতে আসো। খেয়াল করো, আচ্ছা এটা সেম জিনিস আসলে দেখো 1 plus f of x 1 minus, অর্থাৎ 1 plus sin 2x 1 minus sin 2x, তার মানে a minus, সেই ভাবে যদি আমি করি কি হবে, a minus b whole square হবে, sin x minus cos x আসবে এখানে, তাহলে কি আসবে দেখো sin x minus cos x, এটা আসবে sin x minus cos x। তাহলে 0 থেকে π/2 লিমিট আছে dx, তাহলে আসো sin x এর হচ্ছে minus cos x আর cos x এর sin x। ঠিক আছে, তো এখানে তাহলে একটা কাজ করি, আমি মাইনাস সাইনটা কমন নিয়ে ভিতরে প্লাস করি, 0 থেকে π/2 নির্দিষ্ট যোগজ। তাহলে ফার্স্টে লিমিট বসাও, তাহলে cos π/2 এর মান 0, sin π/2 এর মান 1, মাঝখানে মাইনাস সাইন দিলাম, 0 বসা, cos 0 মান 1, cos 0 মান হচ্ছে কত, cos 0 মান হচ্ছে 1 আর sin 0 মান 0, 1 minus 1, তাহলে আমার 0ই আসছে দেখো। ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে, তার মানে তিনটা রাইট। ওকে, ক্লিয়ার? আচ্ছা তারপরটাতে যাচ্ছি, দেখো এত কেন্দ্র বিশিষ্ট এত রেখাকে স্পর্শ করে এমন বৃত্তের সমীকরণ। কমন একটা প্রশ্ন, x অক্ষকে স্পর্শ করে y অক্ষকে স্পর্শ করা। ঠিক আছে, অনেক ইজি একটা জিনিস, দেখো আমরা এটা একদম কম সময়ে এটা করার চেষ্টা করি। দেখো নরমালি y equal to 0, ভালো করে খেয়াল করি, y equal to 0 মূলত হচ্ছে x অক্ষের সমীকরণ, ঠিক না? দেখো আচ্ছা কেন্দ্রটা কি দিছে, দেখো কেন্দ্রটা হচ্ছে মূলত দেখো এই যে 2, -3, 2, -3, 1, 2, 3, ঠিক আছে। y equal to 0, y equal to 0 মানে x অক্ষ, y equal to 0 মানে x অক্ষ, x অক্ষের সমীকরণ y equal to 0। তাহলে দেখো তো কেন জিনিসটা এইভাবে হবে, সামথিং
এক্স ওয়াই অক্ষকে স্পর্শ করতেও পারে, না করতে পারে, সেটা আমার দেখার বিষয় না। আমি দেখবো এখানে এক্স অক্ষকে কিন্তু স্পর্শ করছে। আমার কেন্দ্রটা কত? কেন্দ্র হচ্ছে 2, -3, 2, -3। ভালো করে খেয়াল করো। তো তো এক্ষেত্রে আমরা একটা জিনিস বলবো, সেটা হচ্ছে একদম সিম্পল বিষয়, যে খেয়াল করো, একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে, ঠিক আছে, এক্স অক্ষকে যখন স্পর্শ করে, তো তার ব্যাসার্ধটা, আচ্ছা আমি মনে করি এখানে দিলাম, ফর এক্সাম্পল এটার স্থানাঙ্ক দিলাম 2, 1। একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন ব্যাসার্ধটা কুটির সমান কেন্দ্রের কুটি, কেন্দ্রে যে ওয়াই ভ্যালু থাকে না, সেটা ওয়াই এর ভ্যালুটা উল্টাটা এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ ওই যে ওয়াই এর সমান হবে, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ এক্স এর সমান হবে। ঠিক আছে, তাহলে দেখো এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে ব্যাসার্ধ কুটি ওয়াই এর সমান, ওয়াই সমান -3। ব্যাসার্ধ তো মাইনাস হয় না, মাইনাসটাকে অ্যাভয়েড করতে হবে, তার মানে 3। ব্যাসার্ধ কত? 3 পাইছি আমি। ঠিক আছে, ব্যাসার্ধ 3, তার মানে কেন্দ্র পাইছি, ব্যাসার্ধ পাইছি। আমরা জানি, খেয়াল করো, বৃত্তের আদর্শ সমীকরণ, কেন্দ্র যদি HK হয়, ব্যাসার্ধ যখন r হয়, কেন্দ্র HK ব্যাসার্ধ r হলে আমরা কি জানি, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে? r স্কয়ার। তো এটা অ্যাপ্লাই করি আমরা। দেখো আমার কেন্দ্র দেওয়া আছে, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত? 3 একক। তাহলে আসো, x - 2 হোল স্কয়ার y প্লাস 3 হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এরপর আর করার দরকার নাই তো তোমার, ঠিক না? তাহলে এটাকে a - b হোল স্কয়ার করো, a প্লাস b হোল স্কয়ার করো। এখানে 9 পাবা, 9 9 ক্যান্সেল হচ্ছে, ঠিক না? তাহলে এখানে কি পাবা? 2ab যখন করবা, -2ab, তাহলে একটা 4x থাকে, এখানে 2ab করলে 6y থাকে। -4x 6y কোথায় কোথায় আছে দেখো, এই সবগুলাতে আছে, দেখো এই ঝামেলা আছে, দেখছো? তার মানে আমাকে এই ধ্রুবকটা নিয়ে হিসাব করো। এখানে একটা কি পাবা? 2 স্কয়ার মানে 4 পাবা, 3 স্কয়ার মানে 9, একে তাহলে এই 9 এর সাথে এই 9 ক্যান্সেল, তাহলে থাকে +4। তাহলে ধ্রুবক শুধু +4 হবে, তার মানে এটা আমার অ্যানসার হচ্ছে এটা। আমি জিনিসটা অনেকভাবে বুঝালাম, বাট তোমার তো এই জিনিসটা মাথায় থাকবে। তুমি ডিরেক্ট এই লাইনটা লিখবে, এই লাইনটা লিখে অপশনটা কি করবে, চয়েস করবে, যে আমার কাছে কেন্দ্র আছে x অক্ষ, y = 0 মানে x অক্ষকে স্পর্শ করছে, x অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কুটির সমান, ব্যাসার্ধ হচ্ছে কোনটা? ব্যাসার্ধ কুটির সমান মানে 3, কেন্দ্র এটা, ব্যাসার্ধ 3, দেন তুমি তোমার অপশনটা পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপর এটাতে যাচ্ছি, দেখো একটি ম্যাট্রিক্স p = 4 বসাই। আচ্ছা p = 4 বসালে 1, p = 4 বসালে 8, -8 -1, তাহলে তার মান কত দেখো? 8 -8 তাহলে 0। একটা ম্যাট্রিক্সের মান যদি শূন্য হয়, নির্ণায়ক যদি শূন্য হয়, তার বিপরীত ম্যাট্রিক্স থাকে না, তার মানে এটা নির্ণয় করা যাবে না, এটা ঠিক আছে। আচ্ছা p = -5 এর জন্য a একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, -5 বসাও। ঠিক আছে, p = -5 বসাই আমি, -5 বসালে -8, -5 বসালে কত? -1, -8 -1। তাহলে দেখো এখানে 8 পাচ্ছ, -8 পাচ্ছ, মাইনাসে প্লাস, ফর্মুলার মাইনাস, এখানে প্লাসে 0, তাহলে 0 হলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এটাও ঠিক আছে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স যার মান শূন্য, নির্ণায়ক শূন্য, তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তার মানে এটাও শূন্য, এটাও ঠিক আছে। আচ্ছা আরেকটা কমন জিনিস পরীক্ষা বেশি আসে, সেটা হচ্ছে অনুরাশি এবং সহগুণক। ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবা, অনুরাশি এবং সহগুণক। ঠিক আছে, তাহলে এখানে বলছি কি জানো, এই যে ম্যাট্রিক্সটা, 2 নাম্বার সারি বাদ দাও, 2 নাম্বার সারি বাদ দিচ্ছি আমি, 1 নাম্বার কলাম বাদ দাও, কলাম বাদ দিচ্ছি আমি, তাহলে আছে কত? -1। অনুরাশি হবে -1, যা থাকবে সেটা হচ্ছে কি অনুরাশি।
কিন্তু সহগুণকে কখনো মাইনাস কখনো প্লাস দিয়ে গুণ করতে হয়। তো এটা হচ্ছে বাদ দেওয়ার পরে যেই ভুক্তিটা থাকবে সেটা হচ্ছে অনুরাশি। তাহলে অনুরাশি -1 বাট এখানে নিচে +1, তার মানে এটা হবে না। আমার অ্যানসার হচ্ছে ফার্স্টের দুইটা, এইটা। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরেরটাতে যাচ্ছে আমরা, দেখো তো সিম্পল জাস্ট ফর্মুলা দেখো, অন্তরীকরণের প্রশ্ন এইভাবে আসে। আমরা জানি, দেখো a টু দি পাওয়ার x এর অন্তরজ a টু দি পাওয়ার x ln a। আচ্ছা, অনেক সময় এই লনটাকে এইভাবেও আসতে পারে e ভিত্তিক log a, সেম কথা। তাহলে এখানে কোনটা অ্যানসার বলো? এই যে a মানে 3 টু দি পাওয়ার x ln a, আমার অ্যানসারটা এটা। আচ্ছা, আবার সরলরেখা থেকে আসছে, দেখো a বিন্দুর পোলার স্থানাঙ্ক a হচ্ছে কত, -1 2, a হচ্ছে -1, 2, তাহলে পোলার স্থানাঙ্ক, তার মানে হচ্ছে খেয়াল করো x y থেকে r θ বের করতে হবে। আমরা r এর ফর্মুলা জানি √x² + y²। তাহলে 1 কে স্কয়ার করো, 2 কে স্কয়ার করো, 2 কে স্কয়ার করলে হবে আমার কত হবে, 2 কে স্কয়ার করলে হবে 4, তাহলে √5, ঠিক না? তাহলে √5 দেখো এইটাতে আছে, এটাতে আছে, এই দুটো থেকে যে কোনো একটা নিবা। তো তোমরা এটা দেখলে জিনিসটা সহজে বোঝা যায়। দেখো দেন থিটাটা, দেখো থিটার ভ্যালুটা পজিশন অনুযায়ী দেখতে হবে। থিটাটা আমরা, থিটার ভ্যালুটা প্রথম ফার্স্ট কোয়াড্রেন্টে একটা, সেকেন্ড কোয়াড্রেন্টে একটা, তাহলে এটার পজিশন কোথায়, মাইনাস প্লাস হলে সেকেন্ড কোয়াড্রেন্ট। তো সেকেন্ড কোয়াড্রেন্টের ফর্মুলা, থিটার ফর্মুলা হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স অফ y/x। তাহলে দেখো, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে পাই মাইনাস, খেয়াল করো, tan ইনভার্স অফ y/x, মাইনাস প্লাস tan ইনভার্স অফ a বিন্দুর পোলার স্থানাঙ্ক, ঠিক না? এখানে অপশন তো নাই, খেয়াল করো, -1/2, এটা হচ্ছে এটার পজিশন। দেখো এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, কারণ আমরা জানি, একটু খেয়াল করো, আমরা দেখো tan এর মান পজিটিভ হচ্ছে এটাতে আর এটাতে, তো নেগেটিভ হয় এটাতে, না হলে এটাতে, এই দুইটাতে নেগেটিভ হয়। তো এইখানে আমার খেয়াল করো tan ইনভার্স অফ এই দুইটা কোণ মূলত হচ্ছে তোমার ফোর্থ কোয়াড্রেন্টের জন্য, ঠিক আছে? চতুর্থ চতুর্ভাগের মান এইটাও এবং এটা, এখানে মূলত এটা অ্যানসার কি হবে, দেখো অ্যানসার হবে পাই মাইনাস tan ইনভার্স অফ y/x। y এর ভ্যালু কত, এখানে খেয়াল করো, y এর ভ্যালু হচ্ছে 2, আর x এর ভ্যালু -1, তাহলে পাই মাইনাস tan ইনভার্স অফ 2, আমার অ্যানসার কিন্তু হবে এটা, পাই মাইনাস tan ইনভার্স অফ 2 হবে অ্যানসার। বুঝছো কি বলছি? সেই হিসেবে তাহলে আমার এখানে অপশনটা নাই, অপশন প্রিন্টিং মিস্টেক হয়েছে, দেখো আমার অপশন হবে এটা, পাই মাইনাস tan ইনভার্স অফ 2। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপরটাতে যাচ্ছি, a ও b বিন্দুদের সংযোগ রেখাকে এক অক্ষরেখা কত অনুপাতে বিভক্ত করবে? এটা একটা কমন একটা প্রশ্ন, অনেক ইজি, ভালো করে খেয়াল করি আমরা। দেখো এই যে দেখো a এবং b সংযোগ করলাম, এক অক্ষ কি অনুপাতে ভাগ করলো, মানে এই পোরশনটা কত, এই পোরশনটা কত, রেশিওটা কত বের করতে হচ্ছে। একদম সহজ। দেখো যদি তোমার এক অক্ষ বলা হয়, এক অক্ষ যদি তখন বলবা, এক অক্ষ বললে তখন ওই বিন্দু দুইটা থেকে, ওই বিন্দু a বিন্দু b বিন্দু থেকে y এর মান দুইটা নিবা। x অক্ষ বললে y এর মান দুইটা নিবা, আর y অক্ষ বললে x এর মান দুইটা নিবা। x অক্ষ বললে y নিবা, y অক্ষ বললে x নিবা। তাহলে x অক্ষ বলছে না, তাহলে y এর মান কত, y এর মান এটাতে 2, এটাতে -4, মাইনাস থাকলে মাইনাসটাকে অ্যাভয়েড করতে হয়, কারণ রেশিও অনুপাতে মাইনাস হয় না। তাহলে 4, তাহলে 2 দিয়ে ভাগ করো, 1:2, তার মানে আমার অ্যানসার হচ্ছে এটা। ক্লিয়ার?
এক্স অক্ষ বললে ওয়াই গুলো নিবা, ওয়াই অক্ষ বললে এক্স এর গুলো নিবা, ঠিক আছে। আর যদি ভাগ গেলে সেটাকে ভাগ করে দিবা, কারণ রেশিও মানে তো ভাগ করা, ঠিক না? ওকে, তাহলে আচ্ছা দেখো, এইটাও পরীক্ষা আসছে বেশ কয়েকবার। দেখো সেটা হচ্ছে আমরা ফার্স্টে একটা কাজ করি। আচ্ছা আমি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এখান থেকে লিখে স্টার্ট করি। দেখো আমি এখানে আরেকটা এক্স বাড়ালাম, দেখো কারণ ডট দিছি, দেখছো আরেকটা এক্স দিব, একটা রুট দিব। আমি এই পোরশনটা বাদ দিচ্ছি, দেখো ঠিক আছে, আমি এই পোরশনটা বাদ দিচ্ছি এখানে। দেখো তো এটা কিন্তু আবার ওয়াই এর মতো, আবার আগের মতো। দেখো একটা রুট এক্স প্লাস রুট এক্স প্লাস রুট, জিনিসটা এরকম যে আমি এক্সাম্পল দিয়ে এরকম মনে করো একটা পুকুর থেকে বা একটা সাগর থেকে তুমি এক বালতি পানি নিবা, তাহলে যেমন তুমি একটা সাগর থেকে এক বালতি পানি নিলে সেটা কি নদী হয়ে যাবে? ঠিক আছে, সেটা কি শুকিয়ে যাবে? পুকুর থেকে এক বালতি পানি নিলাম, তাহলে জিনিসটা এরকম। এটা হচ্ছে আসলে মহাসাগর, ঠিক আছে। তো আমি যদি এখানে একটা রূপ যদি বাদ দেই, সেটা মহাসাগরই থাকবে। এক বালতি যদি পানি আমি নিয়ে ফেলি, সেটা সাগরই থাকবে, তার কোনো পরিবর্তন হবে না। বিষয়টা সেরকম। আমি দেখো ফার্স্টে এটাকে বর্গ করি, বর্গ করলে তাহলে ওয়াই স্কোয়ার হয়। তাহলে এখানে বর্গ করলে কি হবে? একটা রুট ক্যান্সেল হবে, এক্স থাকবে, আর থাকবে এই জিনিসটা থাকবে পুরোটা, এই যে এই পুরো জিনিসটাই থাকবে, রুট ক্যান্সেল হবে একটা। তাহলে এই টোটাল জিনিসটাতে আবার আগের মতো ওয়াই মেইন ফাংশনের মতো আবার, দেখছো? তাহলে আমি এটাকে ওয়াই ওয়াই লিখতে পারি। এই তো হয়ে গেল। এখন এটাকে তুমি অন্তরীকরণ করো, তাহলে ওয়াই স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y, y কে আবার করলে dy dx, x এর হচ্ছে 1, y এর হচ্ছে dy dx। তাহলে dy dx টাকে এই পাশে এনে কমন নিয়ে ফেলো, এখানে 2x থাকে, এখানে এই পাশে আনলে -1, ঠিক আছে। তারপরে dy dx equal to 1 divided by 2y minus 1, ঠিক আছে। তার মানে আমার অপশন হচ্ছে এটা। ওকে, ক্লিয়ার? তো আমরা ইনশাআল্লাহ 23 সালের আরেকটা এমসিকিউ প্রশ্ন আমরা সলিউশন করব। তো আশা করছি তোমরা এগুলা রেগুলারলি এই ক্লাসগুলো দেখবা। তো অবশ্যই তোমরা এমসিকিউ তে ভালো করতে পারবে। আমি আবার বলছি, তোমরা স্রেফ বুট প্রশ্নগুলো ভালোভাবে বেসিক সহকারে তোমরা ভালো করে যদি করো, তাহলে অবশ্যই তোমরা তোমার টার্গেট ফিল আপ করতে পারবা। 25-এ 24 পেয়ে যাবা, 25-এ 23, 22 ইজিলি তোমরা পেতে পারো। আল্লাহ হাফেজ, তাহলে দেখা হবে।